জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক। কালকে দ্বিতীয় দফার নির্বাচন গেল। আমরা যেটা আশা করেছিলাম যে হয়তো ভয়াবহ হিংসা হবে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায়, সেরকম আমরা দেখলাম না। আর ভোট প্রদানের নিরিখে যে পার্সেন্টেজ, উত্তরবঙ্গকেও মনে হয় ছাপিয়ে গেছে। তো প্রথমেই কালকের ভোট নিয়ে আপনার কি ভাবছেন? আগের পডকাস্টেই বলেছিলাম যে প্রথম দফার যে ভোট হয়েছে সেখানে বিজেপি অ্যারাউন্ড 100 পাচ্ছে, এবং এই ভোট, এখানকার ভোটে, সেকেন্ড ফেজের ভোটে যদি 50, আমি 50 ধরছি, যদি 50টাই পায়, যেহেতু 148 ম্যাজিক ফিগার, তাহলে বিজেপি সরকার গঠন করবে। এবার সেটা 60 হতে পারে, 70 হতে পারে, কী হবে সেটা আমি যাচ্ছি না, কিন্তু 50টা সিট যদি পায় তাহলে বিজেপি সরকার গঠন করবে। এবং এইটা তৃণমূল বুঝে গেছিল, এবং বুঝে গেছিল বলেই আমার আশঙ্কা ছিল যে এইবারের ভোটে সেকেন্ড ফেজে তৃণমূল একটা দাঁত নখ বের করবার চেষ্টা করবে, মরিয়ার চেষ্টা করবে। এবং সেইটা হলো কি, বিশেষ করে জাহাঙ্গীরের ওখানে ডায়মন্ড হারবার, তার মধ্যে ফলতা, যেখানে জাহাঙ্গীর নিজে ক্যান্ডিডেট হয়েছে, সেখানে ওই দিল্লি থেকে, এই উত্তরপ্রদেশ থেকে যে স্পেশাল অফিসার এলো, দাবাং অজয় পাল শর্মা, সিংহম ইত্যাদি বলা হচ্ছে তাকে, এবং সে এসে যে ঘটনা ঘটালো এবং যেভাবে জাহাঙ্গীরকে থামিয়ে দিল, যে জাহাঙ্গীর চিরকাল, ওখানে তো কোনো ভোট হয় না, ওখানে প্রহসন হয়, পুলিশ অফিসাররাও জাহাঙ্গীরের পায়ের বুট পালিশ করে, তো সেইখানে দাঁড়িয়ে এমন একটা ঘটনা ঘটলো যে সারা বাকি যে যত জায়গায় ভোট ছিল ওইটা বাদ দিয়ে ডায়মন্ড হারবার বা ফলতা, সেখানকার পুলিশ অফিসার এবং সেখানকার গুন্ডাদের কাছে একটা মেসেজ চলে গেল যে বিশেষ কিছু করা যাবে না। আপনি বলছেন অজয় পাল শর্মা যেভাবে দায়িত্ব নিয়েছেন, যেভাবে কাজ করেছেন, সেটার প্রভাব ডায়মন্ড হারবার অঞ্চলের প্রতিটি বিধানসভায় পড়েছে। শুধু ডায়মন্ড হারবার না, সারা বাকি যত অংশ, যেটা দক্ষিণবঙ্গ বলা হচ্ছে, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা শুধু নয়, পুরো যে সেকেন্ড ফেজের যে ভোট ছিল, টোটাল জায়গায় একটা মেসেজ গেছে যে পুলিশ অফিসার বা ইলেকশন কমিশন এটসেট্রা এটসেট্রা সবাই এবারে ওই ফলস ভোট করতে দেবে না। এইটা একটা পরিষ্কার হয়ে গেছে, যেহেতু এসআইআর এর ডেট লেফট এগুলো চলে গেছে। সেই যে আগে যে মৃত ভোটার যেটা দিত, এমনি তো 60-70 লক্ষ ভোট বাদ গেছে, আরও হয়তো বেশি গেছে, কিন্তু এই যে ডেট লেফট যে ভোটটা বাদ গেছে, এর ফলে কী হচ্ছে যে ওরা লোকের কাছ থেকে এই কেড়ে নিয়ে, ভোট পরিচয়পত্র, ভোটার আইডেন্টিটি কার্ড কেড়ে নিয়ে বা অন্যভাবে যে ফলস ভোট করাবে বা তাদের ভোটদানে রুখে দেবে, স্পেশালি হিন্দুদের। একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেছিল, এই যে নিরলস চেষ্টা, বিভিন্ন আমাদের মতো যারা ইউটিউব চ্যানেল আছে, যারা হিন্দুত্বের প্রচার করে, রিপাবলিক এর মতো চ্যানেল, টিভি চ্যানেল, যারা অকুত ভয়ে প্রচার করেছে, এবং বিজেপি নেতৃত্ব বা অন্যান্য হিন্দুত্ববাদীরা একটা জিনিস তো মানুষের মধ্যে বোঝাতে পেরেছিল যে 26-এর নির্বাচন বাঙালির শেষ নির্বাচন, বাঙালির যে ভূমি এই পশ্চিমবঙ্গ সেটা আর থাকবে না, আমরা সিন্ধুদের মতো ওই দোতলা তিনতলা কিনে আমরা সেখানে গিয়ে ভাড়া করে থাকবো, আর বাকিরা হয় কনভার্ট হয়ে যাবে, আর তা না হলে ওই হয়তো ডেলি লেবারের মতো বা ওই কৃতদাসের মতো অন্য রাজ্যে গিয়ে থাকবে। এই জিনিসটা হিন্দু বাঙালির মধ্যে ঢুকে গেছিলো, যার ফলে হয়েছে কি, যারা বাইরে চাকরি করে বাঙালি, হয়তো ভালো পজিশনে চাকরি হচ্ছে, তারাও 15-20 হাজার টাকা খরচ করে প্লেনে করে চলে এসে এখানে ভোট দিচ্ছে। একটা অভূতপূর্ব হিন্দু জাগরণ, এবং এটা ওরা বুঝতে পেরেছিল, এবং বুঝতে পারার পরেও আমার আশঙ্কা ছিল যে একটা মরণ কামড় তো অবশ্যই দেবে, কিন্তু পারেনি, সেভাবে কিছু করতে পারেনি। কিছু হয়তো করেছে যেটার প্রভাব বিরাটভাবে কিছু পড়বে না। জাহাঙ্গীর পর্যন্ত চুপ করেছিল, যে জাহাঙ্গীরকে গত লোকসভা ইলেকশনে আমরা কি ভয়ঙ্করভাবে দেখেছিলাম। এক কথায় বলা যেতে পারে, যেভাবে আমরা এতদিন নির্বাচন দেখেছি 2011-র পরের যে নির্বাচনগুলো, তার থেকে অনেক অনেক ভালো এবং শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে নির্বাচন হয়েছে, তাই? হ্যাঁ, 11-র পর থেকে যে 11 নির্বাচনটা মোটামুটি পিসফুলি হয়েছিল, 11-র পর থেকে যে নির্বাচন হয়েছে
এগুলো কি নির্বাচন হয়েছে? নির্বাচনের নামে প্রহসন হয়েছে। মানে হাজার হাজার ডেট ভোট হয়েছে, লেফট ভোট হয়েছে, ডবল এন্ট্রি ভোট হয়েছে, তার সাথে সন্ত্রাস রিগিং আছে। কালকেও তো চেষ্টা হচ্ছে, আমরা দেখলাম যে ইয়েতে ফলতা অঞ্চলে, সেখানে ফলতা বলে না, আমাদের এখানে পানিহাটিতেও বিজেপি প্রার্থীর ইয়ের উপরে, বোতামের উপরে সেলোটেপ লাগিয়ে দেওয়া, কি কালি লাগিয়ে দেওয়া, সেলোটেপ লাগিয়ে দেওয়া, এবং কি অদ্ভুত ব্যাপার, অনেক জায়গায় আতর লাগিয়ে দেওয়া, যাতে এদের বুদ্ধি আছে বটে যে আতর লাগিয়ে, আমার মাথায় আছে না, সেলোটেপটা তবু আছে যে আতর লাগিয়ে দেবো। মানে এটাই মরণ কামড়, তাহলে এটা ভয় দেখানোর চেষ্টা, মরণ কামড় মানে কতটা, তার মানে কোন ঠাসা তৃণমূল, এটাই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওগুলো তো রিপোলিং হবে। এগুলো আগের ইলেকশনে সবগুলো ঠিক ছিল, কিন্তু এবার ইলেকশন না, মানে এটা থেকে বোঝা যাচ্ছে যে কতটা ডেসপারেট, মানে তৃণমূলের মধ্যে হারার ভয় কতটা মানে মারাত্মকভাবে গ্রাস করেছে, তাই তো এই যে কাজগুলো। কারণ তারা তো বুঝেই গেছিল যে ফার্স্ট ফেজে আমাদের হয়ে গেছে, এই ফেজে আমাদের যে করে হোক বিজেপিকে আটকাতে হবে। আমাদের জেতার থেকেও বড় হচ্ছে বিজেপিকে আটকাতে হবে এই ইলেকশনে, যাতে বিজেপি অন্তত 50টা সিট না, 50-এর কমে চলে যাক, 50টা অন্তত সিট পেলে নামে। কারণ দুটো মেজরিটি হলেও মেজরিটি, একটা মেজরিটি হলেও মেজরিটি, এরকম বহু সরকার চলেছে, 2-4টে মেজরিটি নিয়ে চলেছে সরকার, এরকম বহু উদাহরণ আছে। তো সেই জন্য তৃণমূল মানে অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু সেগুলো সাকসেসফুল হবে না, কারণ টেপ লাগানোগুলো আবার ভোট হবে। ওই কি গন্ধরাজ লেবু না কি আতর ওই সব লাগানোগুলো হয়তো আবার ভোট হবে। আচ্ছা, এবারে আসছি ভবানীপুরের নির্বাচন কীরকম দেখলেন, আর কি মনে হচ্ছে ভবানীপুরে? 78 নম্বর বুথ, যেটা ওই চেতলা অঞ্চলে বলেছিলাম, তারপরে ইকবালপুর এইসব জায়গাগুলো শুভেন্দু অধিকারী কম পাবে। হ্যাঁ, অবশ্যই কম পাবে। এছাড়া সামগ্রিকভাবে ভবানীপুরের মানুষ কিরকম বেরিয়েছে এবার? ভবানীপুরে প্রচুর ভোট হয়েছে, হয়তো 90% হয়নি, সেটা প্রপার কলকাতায় কোনোদিন 90 হয়, কিন্তু 80%-এর ওপর ভোট সব জায়গাতে হয়েছে। ভবানীপুরের মানুষও শুভেন্দুকেই ঢেলে ভোট দিয়েছে, মধ্যবিত্ত মানুষ, কারণ তাদের আশঙ্কাকে, তারা হয়তো মমতার প্রতি তাদের হয়তো সফট কর্নার আছে, কিন্তু এখানে যে প্রশ্নটা আসছে আমার জীবন জীবিকার ওপরে, যে আমি তো এ তো থাকতে পারবো না, এখানে থাকতে পারবো না, এখানে আমার বাড়ি ঘর, আমার ব্যবসা, আমার চাকরি, আমি তো এখানে থাকতে পারবো না, আমি তাহলে কোথায় যাব? এই আশঙ্কা থেকে হয়তো এমনি নর্মাল টাইম বলেছে হয়তো মমতাকেই ভোট দিত, কিন্তু নিজের যেখানে অস্তিত্বের প্রশ্ন এসে যাচ্ছে, প্রাণ বাঁচানোর লড়াই, প্রাণ বাঁচানো, জাত বাঁচানো, ধর্ম বাঁচানো, সেখানে তারা শুভেন্দুকেই ভোট দিয়েছে, এবং শুভেন্দু অধিকারী ধরে নেওয়া যায় যে জিতবে, কারণ একেবারে ওইভাবে বলতে জিতবেই এইসব কথাবার্তা বলে কোনো লাভ নেই, কারণ আফটার এটা ভোট পাল্লা ভারী শুভেন্দুর দিকে পাল্লা ভারী, এটা পরিষ্কার। দ্বিতীয় হচ্ছে পানিহাটিতে কি বুঝলেন? পানিহাটিতে এই একটু আগেই আমাকে একজন ফোন করেছিল, এরা রাজনীতির আঙিনার সঙ্গে বহু বছর ধরে যুক্ত, বলছে পানিহাটিতে বিজেপি সেইভাবে প্রচার করতে পারেনি, যে অভয়ের মৃত্যুর সময় যে অত্যাচার সে তো আছে, তারপরে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যে কোনো রকমে তার ডেড বডিটা পুড়িয়ে দিয়ে প্রমাণ লোপাট, ওয়েল ডান। স্বয়ং এমএলএ সাহেব কমিশনারকে বলছেন, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে, ওয়েল ডান, খুব ভালো কাজ করেছে। এই যে ধরনের যে কি হয়েছিল তারপর থেকে, ওই ডেড বডি পোস্টমর্টমের পর থেকে, যে কিভাবে তার বাবা মার ওপরে প্রশাসন, তারপরে ওই হসপিটালের থানা থেকে আরম্ভ করে লোকাল মানে পানিহাটির এমএলএ, তার কমিশনার, তার চেয়ারম্যান থেকে আরম্ভ কী করেছিল, এই ঘটনাটা যদি মর্মস্পর্শী একটা বিবরণ হিসেবে লিখিতভাবেও সমস্ত যে এগুলো হয়েছে, যে মিটিংগুলো হয়েছে, সেখানে যদি প্রচার করা হতো, সেটা হয়নি। আমাকে একজন বলল, সে শুভানুদ্দায়ী, সে বলছে যে পানিহাটিতে যদি রত্না দেবনাথ জিততে না পারে, সারা পৃথিবীর কাছে পানিহাটির মানুষ ছোট হয়ে যাবে। একটা দুর্ধর্ষ কথা বলেছে, কিন্তু তার একটা আশঙ্কা যে পানিহাটিতে সেভাবে প্রচার করতে পারেনি। আর পানিহাটিতে যেহেতু অনেক কলোনি আছে, আমি নামগুলো বলতে চাই না, কারণ কয়েকটা জায়গা আছে যে আমি যেখানে বাস করি তার আশপাশেই আছে, সেই কলোনি, সেইখানে কিন্তু রত্না দেবনাথ ভোট পাবে না। সেখানে ওই
যেসব ভাতা টাটা অমুক তমুক এগুলো প্রভাব বিস্তার। অভয়ার মৃতদেহর থেকেও ভাতা বেশি হ্যাঁ। ম্যাটার করে হ্যাঁ, যাচ্ছে। মধ্যবিত্ত সব ওই একটা প্রচার হয়েছে তো। এবং যেটা এখন আমরা দেখছি বৈদ্যুতিন চ্যানেলগুলো বলছে যে এখনো পর্যন্ত মহিলা ভোট, মানে মহিলা ভোট বলতে বুঝতে পারছেন যে ভাতাজীবী মহিলা ভোট, তারা কিন্তু এখনো মমতার পক্ষেই আছে। পুরুষদের ভোটের সংখ্যা বিজেপির প্রতিবেশী, মহিলাদের ভোটের সংখ্যা তৃণমূলের প্রতিবেশী। তার কারণ কি বলছি যে ওই যে বাঙালি ছিল আর্থিকভাবে সব থেকে শ্রেষ্ঠ, প্লাস শিক্ষা দীক্ষা সংস্কৃতি, বাঙালিকে একটা সবাই রেসপেক্ট করতো। বাঙালি সেইখানে একেবারে দারিদ্র্যের চরম সীমায় চলে গেছে। আর মেয়েরা যেহেতু সংসার চালায় এই করে, তাদের মনে হয় যদি বিজেপি আসলে এই ভাতাগুলো বন্ধ হয়ে যায়, যদি বিজেপি আসে, যদিও বিজেপি বলেছে কিন্তু এগুলো বাড়বে বা এগোটা, কিন্তু তারা মনে করছে যদি না হয়, যদি অন্য কিছু হয়ে যায়, তাহলে আমার সংসার চলবে করে। সেই জন্য মহিলাদের মধ্যে বিশেষ করে যে দরিদ্র শ্রেণীর মহিলা, তাদের মধ্যে তো একটা সংখ্যা রয়েই গেছে। তারা হয়তো মনে গেছে ঠিক আছে যা পাচ্ছি এতে তো আমার ডাল ভাতটা কোনো রকমের হয়ে যাচ্ছে। মানে পানিহাটি তাহলে কি মনে হচ্ছে, হতে পারে। আর বাম ভোট কি পানিহাটিতে ম্যাটার করবে? বাম ভোট, বামের যারা ওই ট্যাবলেট খেয়েছে, ওই ট্যাবলেট পার্টিগুলো ছাড়া ওই যাদের মগজ ধোলাই হয়েছে, হ্যাঁ, সেই মগজ ধোলাই লোকগুলো ছাড়া বামপন্থী সুস্থ বামপন্থী মানসিকতা সম্পন্ন মানুষ। বামপন্থা তো একটা চিন্তা, বামপন্থা একটা চিন্তা, সেই সুস্থ চিন্তার যে বামপন্থী মানুষ তারা সিপিএমকে ভোট দেবে না, এটা পরিষ্কার। দেবে কারা? ওই যারা ট্যাবলেট খাওয়া যারা আছে, ওই ট্যাবলেট খাওয়া লোকগুলো, হ্যাঁ, ওইগুলো ভোট দেবে। মানে ক্যাডাররা ভোট দেবে বলছেন, কিন্তু বাম মনস্ক মানুষরা মানে সিপিএমকে ভোট দেবে না না, পানিহাটিতে। তার বিরাট অংশ ভোট দেবে না। কি মনে হচ্ছে পানিহাটিতে কি 50-50? এখন এই যে আশঙ্কা প্রকার, আমি আগে ধরেছিলাম জিতছি, তবে নতুন যারা ভোটার, বিশেষ করে মেয়েরা, তারা ভোট দেবেই দেবে। জেনজি যাদেরকে বলছে, হ্যাঁ, তারা ভোট দেবেই দেবে। কিন্তু পানিহাটিতে যেহেতু প্রচুর কলোনি আছে এবং সেখানকার সেই কলোনিগুলোর জনসংখ্যা অত্যন্ত বেশি, সেখানকার মহিলারা যদি হয়তো, প্লাস এই একটা যে যার কাছে তার কাছে এরকম একটা স্বার্থপর চিন্তা মানুষের তো আছে। এরপরে যদি ডাক্তার, কোনো বাড়ির কেউ যদি অসুস্থ হলো, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বললেন আমি পারবো না, এখন আমি নিজেরে, হ্যাঁ, আপনার পেশেন্ট মারা গেল, এবারে ডাক্তার যদি বলে যার গেছে তার গেছে, আমার কি, ঠিক। এই যে যার গেছে তার গেছে, এই যে একটা ভাবনা, মানে একটা কুরুচিপূর্ণ নিম্ন স্তরের মানসিকতার ভাবনা, এটাও তো যে যার কাছে তার কাছে, আমার তো লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, এইসবগুলো আছে। তা এটা হলে তো সারা বিশ্বের কাছে পানিহাটির মানুষ আর মানুষ হিসেবে গণ্য হবে না। তবে মধ্যবিত্ত সমাজ যারা চিন্তা করে, এই সংখ্যাটা কিন্তু সবাই এর ক্ষেত্রে একে ভোট দেবে। তাহলে পাল্লা কিছুটা হলেও রত্না দেবনাথের পক্ষে ভারী ভারী আছে, কিন্তু ওই যে যেটা আমাকে একজন বলল যে প্রচারটা, তার উপরে এর পরে মৃত্যুর পরে যে তাদের যে ফেস করতে হয়েছে, সেইটা যদি উনি মর্মস্পর্শীভাবে সমস্ত মিটিংয়ে বলতেন, বা ওইটাই যদি রাস্তায় রাস্তায় যখন প্রচার হয়েছে ওইটাই যদি শোনানো হতো, তাহলেও বলছে অনেক, তার কথা অনুযায়ী এবং এক্সপিরিয়েন্স, আমি তার কথাটাকে ফেলতে পারবো না, তাহলে কিন্তু প্রচারটা আরও ভালো হতো। প্রপারে কিছু হয়তো প্রধানমন্ত্রী এসছেন, কিন্তু আফটারঅল সাধারণ যে পাড়ায় পাড়ায় যে প্রচারের ক্ষেত্রে কিছু খামতে তার ভাষায় রয়েছে। আচ্ছা, এবারে একটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি। এক্সিট পোল, প্রতিটি এক্সিট পোল গতকাল দেখাচ্ছে বিজেপি, মানে সুইপ না করলেও বিজেপিকেই জিতছে দেখাচ্ছে, ক্লোজ মার্জিন হলো বিজেপিকে জিততে দেখাচ্ছে। 2021-এও আমরা দেখেছিলাম বেশ কিছু এক্সিট পোল কিন্তু বিজেপিকে জিতছে না দেখালেও আমাদের মনে হয়েছিল যে হয়তো বিজেপি বেরিয়ে যাবে, কিন্তু সেখানে দেখা গেল বিজেপি, মানে গতবারেও বিজেপি 100+ দেখাচ্ছে না হচ্ছিল, সেখানে আমরা জাতির কথা থেকেই ভবিষ্যৎবাণী করেছিলাম বিজেপি 70 থেকে 80 বেশি সিট পাবে না, হয়েছিল তাই। এবারে আমার কথা হচ্ছে যে এই যে কালকে ভোট হয়ে গেল এবং এরপরে এই যে ভোট পরবর্তী প্রক্রিয়া, স্ট্রং রুমে ইভিএম রাখা, সেই ইভিএমকে পাহারা দেওয়া, ইভিএম বদল ইত্যাদি, যদিও ইভিএম বদল করা যায় না সেটা নিয়ে আমরা ডিটেলে ভিডিও করেছি। আপনি সবসময় কাউন্টিং ডের ওপরে ভীষণ জোর দেন এবং আমাদের জাতির কথা যারা রেগুলার ফলোয়ার তারাও কিন্তু কাউন্টিং ডে, তারাও কিন্তু আমাদের গতকালের যে আমরা ভিডিও দিয়েছি সেখানে কমেন্ট করছে যে এখনই এত উচ্ছ্বসিত হয়ে যাবেন না, কাউন্টিং ডেটা কিন্তু খুব ম্যাটার করে। কেন? এবং আপনি বারবারই বলেন কাউন্টিং এজেন্টকে খুব অভিজ্ঞতাপন্ন এবং মানে
সাহসী দৃঢ়চেতা মানুষ হতে হবে। এটা ব্যাখ্যা করুন যে আমরা কেন এখন থেকে, আপনিও বারবার কালকে থেকেই বলছেন যে এখন থেকেই নাচানাচি করার সময় আসেনি, আপনি বরং সতর্ক ভীষণ। কেন আপনি এত সতর্ক? কেন এক্সিট পোল দেখে আপনি গা ভাসাচ্ছেন না? এবং কাউন্টিং, এই ব্যাপারটা একটু সবিস্তারে বলুন। আমি কাউন্টিংয়ে বহুবার গেছি, এবং যখন ওই ছাপ্পা মেরে ভোট হতো, ছাপ দিয়ে ভোট হতো কাগজে, ওই ব্যালট পেপারে, তারপরে সেগুলো একসঙ্গে মিলিয়ে একটা দুটো করে করে কাউন্টিং হতো, সেই কাউন্টিংয়েও আমি গেছি। আবার যখন মেশিনে কাউন্টিং হয় তখনও গেছি। গতবার কিন্তু বিজেপি কিন্তু ওই 1000, 1500, 2000 ভোটে এরকম, মানে 5000-এর নিচে ভোটে হেরেছে, এরকম 100 সিট আছে। এবং পরবর্তীকালে ভোটের শেষের দিকটা, ভোট নয় মানে কাউন্টিংয়ের এই 12টার পর থেকে যে একটা চাপা সন্ত্রাস সৃষ্টি হয়ে গেছিল। কিভাবে হয় সেটা? কিভাবে চাপ সৃষ্টি করে কাউন্টিং, মানে ওইখানে সেটা একটু ব্যাখ্যা করেন যদি। সেখানে তৃণমূলরা মানে হুইসপারিং ক্যাম্পেইন করতে থাকে, আমরা জিতে গেছি, আমরা করবো, আমরা এরপরে কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে, এখান থেকে কেটে পড়ো কেটে পড়ো। আমি নিজে বলছি তো, আমি নিজে 67-এ রেণু চক্রবর্তী আর মোহাম্মদ ইসমাইলের লোকসভার ইলেকশন সময় ব্যারাকপুরে যে কাউন্টিং হচ্ছিল, তখন রেণু চক্রবর্তী যখন হেরে যাচ্ছে, ভোট 3:30-র সময় আমাদের কাছে বেরো, এই সব বেরিয়ে পড়ো, সব বেরিয়ে পড়ো। শাসক দল এরপরে সিপিএমরা, তখন তো সিপিএম সিপিআই এইসব ভালোবাসা ছিল না, তখন সিপিএমরা সিপিআই পার্টিটাকে পরে যেন নকশালদের মারতো, সেরকম তাদেরও মারতো। আচ্ছা, কাউন্টিংটা তো করছে সেখানে তো সেই অফিসাররা, সেই তাদের উপরে কিভাবে, তাদের উপরে সেখানে তো কেন্দ্রীয় বাহিনী থাকে, কেন্দ্রীয় বাহিনী তো বাইরে থাকে। এই ব্যাপারগুলো একটু বিস্তারিতভাবে বলুন। কাউন্টিং মেশিন তারা সেটা অপারেট করতে কারা? সরকারি কর্মচারী। তো তার মধ্যেই তো ওরা তো আগের পর্যন্ত কি করছে, তাদের যারা সিপিএমও তাই করতো, তাদের যারা লোক তাদেরকে প্রিজাইডিং অফিসার করে পাঠাতো ভালো ভালো জায়গায়, কাউন্টিংয়ের সময় তাদের লোককে দিত সেই জায়গাগুলো, সেগুলো তারা ম্যানিপুলেট করে দিত। ওই একবার দেখিয়ে দিল, এই দেখো জালের ফাঁক দিয়ে দেখতে হবে, এই আছে, লেখার সময় হয়তো অন্যরকম লিখে দিল অন্যরকম। চ্যালেঞ্জ করলে তো তাহলে তো হবে। গতবার যদি চ্যালেঞ্জ হতো, কোন কি দুর্বুদ্ধ কারণে গতবার চ্যালেঞ্জ হতো, বেলা 12টার সময় সব বিজেপি কাউন্টিং চলে গেল, তারপরেও যদি চ্যালেঞ্জ করা হতো, 6 মাস পর্যন্ত তো প্রিজার্ভ করা হয়, এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে যদি চ্যালেঞ্জ করা হতো, তাহলে হয়তো কিছু সিট এদিক ওদিক হতো। কারণ ঘরের মধ্যে যেগুলোকে রিপোলিং করা হয়েছে 6টা না 7টা, সবগুলো বিজেপি জিতেছিল। কি কারণে অশোক দিনদাই তার সব থেকে বড় দল, কি দুর্বুদ্ধ কারণে এই ঘটনা ঘটলো গতবার, আমি বুঝতে পারি না। এবারও কি সেই রকম ঘটনা? না, এবার সেরকম হওয়ার কোনো কাজ, এবার বিক্রি হয়ে যাওয়ার কোনো জায়গা নেই। আপনি তো বলছেন যে সরকারি কর্মচারীরাই তো সেই তারা ইভিএম না, এবার সরকারি কর্মচারীদের ব্যাপারটা আলাদা। এর আগেও কিন্তু ওই ভোটার স্লিপ, সরকারি ভোটার স্লিপ দেওয়ার জন্য নিয়ম ছিল, কিন্তু কেউ দিত না, বা লোকেও ওই পার্টির ভোটার স্লিপ নিয়েই ভোট দিতে দিত। কিন্তু এবার হচ্ছে বিএলওদের কাছে লোকে ফোন করেছে, আমার ভোটার স্লিপ, এবং বিএলওরাও চেষ্টা করেছে ভোটার স্লিপ পৌঁছে দিত, নাহলে আমার এগেনস্টে যদি রিপোর্ট হয় আমি সাসপেন্ড হয়ে যাব। এবং চাকরি ক্ষেত্রে সাসপেন্ডের একটা থাকলে, রিপোর্ট থাকলে পরবর্তীকালে অনেক ক্ষতি হয়। তো এই কারণে এইবার কিন্তু সরকারি কর্মচারীরাও খুব চাপের মধ্যে আছে, কাজেই তারা এই ধরনের ঘটনা তারাও ঘটাবে না। এবং সবচেয়ে বড় কথা, বিজেপির যে উপর নেতৃত্ব এবার টিম ওয়ার্ক করেছে, এবং দিল্লি থেকেও তাদের উপরে বলা হয়েছে যে কোনো রকম যেন মানে কি বলে পদস্খলন, ক্যাজুয়ালিটির জায়গা নেই, কোনো পদস্খলন বা অন্য কোনো ধরনের পদস্খলন যেন না ঘটে। হ্যাঁ, সেটা ওই যে তৃণমূল যে মানে এই যে আপনি ইভিএম এর ব্যাপারটা বলছেন, আমরা তো এই কিছুক্ষণ আগে খবর পেলাম যে তৃণমূলের বিশাল বড় উকিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাকে অন্য নামেও অনেক নামে সম্বোধন করা হয়, যাই হোক, তিনি কোর্টে অলরেডি কেস করেছেন। এই যে আপনি বলছেন না যে এই সরকারি কর্মচারীরাই কেবল কাউন্টিংয়ের দিন সুপারভাইজার হিসেবে থাকবে, তো এবারে আমরা দেখছি যে ইলেকশন কমিশন ডিসিশন নিয়েছে যে সরকারি কর্মচারীরা, কেন্দ্রীয় কর্মচারীরা কাউন্টিংয়ের দিনকে সুপারভাইজার হিসেবে থাকবে। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে নিয়ম তো কেবল যে শুধুমাত্র সরকারি কর্মচারীরা, এবং সেটা নিয়ে তিনি হাইকোর্টে কেস করে দিয়েছেন। আরেকদিকে আরেকজন উকিল কেস করেছেন হাইকোর্টে, জোড়া কেস, যে
কেন এই সময় কিছু নির্দিষ্ট কাউন্টিং সেন্টার চেঞ্জ করা হয়েছে? তো আপনি যেটা আশঙ্কা করছিলেন, আমরা এই মুহূর্তে খবর পেলাম যে আপনি বলছিলেন যে ইভিএম এর ওখানে সরকারি কর্মচারীরা বসে, তাদের সরকারের প্রতি একটা অ্যালিজিয়েন্স বা ভয় থেকে তারা এরকম প্রভাবিত হয়ে ভুল মানে সংখ্যা বলে। তো এইবারে এই যে আমরা দেখছি যে ইলেকশন কমিশন যে এই যে নিয়ম করেছে যে কেন্দ্রীয় কর্মচারীরা যাদের ওপরে রাজ্য সরকার প্রভাব বিস্তার করতে পারবে না, তাই নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে কেস করে দিলেন। এটা নিয়ে আপনার কি? ওই যে আমি আগেই বলেছিলাম, আশঙ্কা করেছিলাম যে যারা কাউন্টিং করবে, সরকারি কর্মচারী যারা কাউন্টিং করবে, সেইখানে তারা হয়তো দেখানোর সময় একরকম দেখালো, আর নিজেরা যখন সেগুলোকে লিখবে সেখানে হয়তো আলাদা হয়ে যেতে পারে, আলাদা লিখলো, অন্যরকম লিখলো করে কী হলো, টোটাল ভোটের যখন সব জায়গা থেকে এর মধ্যে সবগুলো করবে না, হয়তো 100টা বক্সে, যেখানে মানে ওই ব্যালট বক্সে 100টা ব্যালট বক্সে এরকম হয়তো পাল্টে দিল, দিয়ে তারা তাদের ভোটটা বাড়িয়ে নেয়, এরকম একটা আশঙ্কা। এবং সরকারি কর্মচারীদের দিয়ে তারা শেষ মুহূর্তে চাপ দিয়ে, প্রলোভন অনেক রকমের, প্রমোশনের প্রলোভন, আর চাপ মানে তোমাকে বাইরে পাঠিয়ে দেবো, বা তোমার এর ওখানে তোমার ওই যে ক্যারেক্টার এতে ওখানে ব্ল্যাক মার্ক করে দেবো, এরকম সরকারি কর্মচারীদের তাহলে তার প্রমোশন বা পেনশন থেকে আরম্ভ করে সব কিছুতে পরবর্তীকালে এইভাবে হয়তো তারা চাপ সৃষ্টি করবে, এটা হয়তো একটা শেষ মুহূর্তে তাদের প্ল্যানিং ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী হলে সেই জিনিসটা চান্সটা তাদের কম, কারণ সেখানে যেহেতু রেকর্ডটা কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় এতে যে ওই দপ্তরের আন্ডারে থাকে, সরকারি কর্মচারীদের যারা যে দপ্তরটার আন্ডারে তাদের এতে থাকে, সেই জন্য এই চান্সটা খুব কম, খুবই কম। সেই জন্যই এই মুহূর্তে যাতে সরকারে তো এখনও মানে অফিসিয়ালি তো মুখ্যমন্ত্রী হিসেবে তো এখনও মানে তিনি রিজাইন, যদি হেরে গিয়ে রিজাইন ততক্ষণ পর্যন্ত উনি কেয়ারটেকার চিফ মিনিস্টার। আর ওরা এতদিন ধরে যে ভয় ভীতি করে এসছে এবং মানুষের যে স্নায়ুতন্ত্রকে মানে এই করে দিয়েছে যে ও বিজেপি তৃণমূলই তো জিতবে, একটা সময় যেন ছিল সিপিএমই তো জিতবে, তাহলে এখনও একটা ভয় আতঙ্ক, যে সীমাহীন ভয় আতঙ্ক, শুধু সাধারণ মানুষ না, সরকারি কর্মচারী, পুলিশ, টোটাল প্রশাসনের ওপর যে সর্বগ্রাসী একটা ভয় আতঙ্ক তারা তৈরি করে রেখেছে। এর থেকে রাজ্য সরকারি কর্মচারীরা হয়তো কিছু, যদি যারা সুপারভাইজার হিসেবে থাকবে কাউন্টিংয়ে, কিছু তারা হয়তো বাধ্য হবে কিছু করতে, চাপের মুখে, বা যেটা অ্যাকচুয়াল রেজাল্ট হবে সেটা কিছু কিছু জায়গায় তারা পাল্টে দিতে। তো ইলেকশন কমিশনের এই ডিসিশনটা কি আপনার মনে হয় একটা বড় গেম চেঞ্জার হিসেবে? অবশ্যই। ইলেকশন কমিশন কোনো গতবার যে যে ফাঁকগুলো ছিল তারা তো দেখেছে, তারা তো বোকা নয়, যে গতবার যে যে ফাঁকগুলো ছিল সে প্রত্যেকটা ফাঁককে তারা ফিল আপ করার চেষ্টা করেছে, সেই ফাঁকটা যাতে না থাকে সেই ভয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে হাইকোর্টে গেছে। কেন কেন্দ্রীয় শুধুমাত্র রাজ্য সরকারি হবে না কেন, এই নিয়ে আমার মনে হয় না সুপ্রিম কোর্ট মানে হাইকোর্ট ইলেকশন কমিশনের প্রত্যেকটা ব্যাপারে তারা ইন্টারফেয়ার করবে, এবং সেটা করা উচিত না। কারণ আগেও বলেছি, ইলেকশন কমিশন তো একটা স্বশাসিত সংস্থা। তোমরা একটা ঐতিহাসিক রায় দিয়েছো যে যাদের নাম এসআইআরে বাদ গেছে তাদের মধ্যে যেটা ট্রাইব্যুনাল হবে, বা তাদের মধ্যে যেগুলো গ্রহণযোগ্য নিতে হবে, এটা হতো না। ওই যেটা ইলেকশন কমিশনার বলেছিল যে 1000 ডেটা এন্ট্রি অপারেটর আমাদের দিতে, সেই দিলে তাহলে কিন্তু এই এত কিছু ঝামেলা হতো না, কিন্তু ওরা ইচ্ছে করে দেয়নি। না দেওয়াতে কী হয়েছে, যেহেতু বিএলওরা এই কাজটা করতে পারেনি, কারণ তারা অভিজ্ঞ নয়, তো তখন কী হয়েছে, এআই এর মাধ্যমে করতে হচ্ছে। এবং এআই কি, ধরুন আমি ভট্টাচার্য, আমার যদি ভট্টাচার্য লেখা থাকে তাহলে কিন্তু হবে না। এআই কিন্তু একদম, যেহেতু এআই হচ্ছে মানুষের ব্রেনের থেকেও অনেক বেশি, এবং তার ভট্টাচার্য আর ভট্টাচার্যী আর চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়, ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় বা এই ধরনের, হ্যাঁ, পাল আর পল, এগুলো যে এক, এটা এর পক্ষে, এআই এর পক্ষে জানা তো সম্ভব না। সে যেহেতু দেখেছে এটা, সে তখন ওটাকে যন্ত্রের মতোই কাজ করেছে, যন্ত্রের যে পারফেকশন সেই অনুযায়ী সে কাজ করেছে। এটা যদি ডেটা এন্ট্রি ইচ্ছে করে দেয়নি রাজ্য সরকার, তারা জানতো এতে কী হবে, গুলিয়ে যাবে। তো সেই জন্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাপে আছে এবং শেষ কামড়। আশা করি হাইকোর্ট এটা মানে জনতার পক্ষে রায়টা দেবেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের পক্ষে রায় দেবেন না। আর একটা যে কেস উঠেছে যে সেন্টারগুলোকে
চেঞ্জ করে দেওয়া কিছু সেন্টার, কেন হলো এটা এবং কেন ভয় পাচ্ছে? এমন কিছু কিছু জায়গায় সেন্টারগুলো পড়েছে সেখানে জেহাদি বা দুধের গাইদের অত্যন্ত সংখ্যাগরিষ্ঠ, এবং তারা যারা এতে সরকারি হিসেবে যাবে বা অপোনেন্ট পার্টির পোলিং কাউন্টিং এজেন্ট হিসেবে ছাড়ে, তারা ওই সব জায়গায় গিয়ে সন্ত্রস্ত হয়ে পড়বে। সেখানে তারা ঠিকমতো কাজ করতে পারবে না, এবং সেই সুযোগে একটা ম্যানিপুলেশন যাতে না থাকে, কোনো চান্স যাতে না থাকে, এই কারণে কী করেছে যে সেই সব জায়গা থেকে ওগুলো সরিয়ে কিছু সেন্টার সেটা ইলেকশন কমিশন করতেই পারে। ইলেকশন কমিশন এর প্রত্যেকটা কাজে কোর্ট হস্তক্ষেপ করতে পারে না। মূল বিষয় যদি কোনো ডিসক্রিমিনেন্সি থাকে বা গণ্ডগোল করতে পারে, কিন্তু সব ব্যাপারে ইলেকশন কমিশন করতে পারে না। কাজে এটাও আমার ধারণা, এটাও রিজেক্ট হয়ে যাবে। আবারও আমি বলছি যে আপনি যারা বিজেপির যারা কাউন্টিং এজেন্ট যাবে তাদের ওখানে কিভাবে মানে কি করা উচিত, কিভাবে করা উচিত, এটা একটুখানি যদি সবিস্তারে বলেন, কারণ এটাই বারবার করে সব কমেন্টে তাদের ওখানে বলছি, যারা যাবে যে যখন মেশিনটা দেখাবে যে এত পোল, আগে সবার আগে নাম্বারগুলো সব মিলিয়ে নেবেন ঠিক আছে কিনা, কিউআর কোড আর ইভিএম এর যে নাম্বারগুলো সব ঠিক আছে কিনা। 2 নম্বর হচ্ছে যখন মেশিনটা ওপেন করে দেখাবে টোটাল পোল ভোট এত, পোল এত, এই পার্টি ওই পার্টি সব এত এত করে পেয়েছে, সেইটাকে ভালোভাবে নোট করবেন। এবং ভেতরে ওরা যখন সেগুলো লিখছে, সেগুলো অবশ্য আপনি দেখতে পাবেন না ভেতরে ওরা যখন লিখছে, কিন্তু আপনার যে লেখাটা যেটা আপনি আপনার শিটে যেটা লিখবেন সেটাকে যেন প্রপারভাবে লেখা হয় এবং সেটা যেন যথাযথ জায়গায় দেওয়া হয়। এই কাজটা কিন্তু করতেই হবে, যে আমি ওই লিখে নিলাম তারপর আমি জমা দিলাম না, সেগুলো যেন না। এরকম আগে অনেক হয়েছে, ওই লিখে নিল বা ওই ভোট শেষ হওয়ার পরে ওরা যে হিসেব দিল, যে ওই ফর্ম 16 না কি, আমি না ওটা ভুলে যাচ্ছি, ওইটা ফর্ম 17 আপনি যেটা লিখে নিলেন সেইটা কিন্তু প্রপার জায়গায় আগে অনেক সময় জমাও হতো না। এই ও তো দিল না ফর্মটা, ও তো দিল না, এরকম ক্যাজুয়াল হতো, কারণ তখন বিজেপি অতটা ছিল না, গত নির্বাচন থেকে কিছুটা হয়েছে। তো এইটা যেন সব জায়গায় জমা পড়ে, এবং আপনি যখন কাউন্টিংয়ের সময় যে এত পেয়েছে, কোন পার্টি কত পেয়েছে, এই কাউন্টিংটা যেন ঠিকমতো হয় এবং সেটা যেন জমা পড়ে, আপনার প্রপার জায়গায় জমা পড়ে। তাহলে কি হবে, যদি কোনো আপসেট ঘটে তারা কিন্তু তখন চ্যালেঞ্জ করবে, তখন টোটাল যে বুথের যে কাগজগুলো সেগুলো নিয়ে আমরা কাউন্টিং করে কত হচ্ছে, আর ইলেকশন কমিশনের ওই অনুযায়ী কত হচ্ছে, তার যদি ডিফারেন্স হয় কারণ কোর্টে যেতে পারবো। এই কাজগুলো যারা কাউন্টিং এজেন্ট হিসেবে যাবেন, কাউন্টিং এজেন্টের কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ। এই কাজটা আপনারা ভালোভাবে করুন, এবং তার জন্য এখনও 2 দিন ট্রেনিং আছে। যারা কাউন্টিং এজেন্ট আছে তাদেরকে ওই এমনি কাগজে কী বলে জেরক্স কাগজে তাদের দেখিয়ে দিন, যেটা ফর্ম ওখানে কাউন্টিংয়ের যে কাগজটা সেটা যেটা পাবেন সে জেরক্স করে তাদের দেখিয়ে দিন, তাদের ট্রেনিংগুলো দিন, যাতে তারা সেখানে প্রপার ওয়েতে কাজ করে এবং কোনোভাবে যেন কোনো চাপের কাছে যেন ওই এটাই বলতে চাচ্ছিলাম, মানে তৃণমূল চেষ্টা তো করবে ওখানে চাপ দেওয়ার, মনে হয় না এবার সেটা অত পারবে, যে কোনো চাপের কাছে যদি কোনো রকম চাপ আসে অবশ্য রিপোর্ট করার এমনি জায়গা নেই, কিন্তু ঘর থেকে বেরিয়ে এসে যে সিআরপিএফ বা তাকে কিন্তু বলতে হবে, বা কারণ ফোন তো সঙ্গে থাকবে না, কাজে আপনি বলতে পারবেন না, কিন্তু যে কোনোভাবেও খবরটা পৌঁছে দিতে হবে যে এখানে ম্যানিপুলেট করার চেষ্টা হচ্ছে, বা এখানে প্রচণ্ড রকম চাপ সৃষ্টি করা হচ্ছে, বা এখানকার যে কাউন্টিং সরকারি কর্মচারী আছে তারা চাপের কাছেই হোক বা প্রলোভনে হোক বা পার্টির ক্যাডার হিসেবে তারা অন্যরকম করছে, সেই জায়গাগুলোকে কিন্তু খুব ডেসপারেট হতে হবে, তাহলেই হবে। শেষ মুহূর্ত পর্যন্ত তৃণমূল করবেই। তাদের এই যে মধুভাণ্ড, এই মধুভাণ্ডকে তারা কিন্তু হারাতে চাইবে না, কারণ এই মধুভাণ্ড চলে গেলে তারা যেরকম ছিল ওই রাস্তার লোক এর মতো, তারা কিন্তু আবার সেই রকম হয়ে যাবে। এই ভয় থেকে তারা কিন্তু এখন অনেক কিছু করার চেষ্টা করবে। তো আমরা আশা রাখছি 24 তারিখ সব থেকে গুরুত্বপূর্ণ দিন, মানে এই দুটো ভোটের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 24 তারিখ কাউন্টিং ডে। হয়তো সকালবেলায় যে দেখছি বিজেপি এগিয়ে আছে, হয়তো দেখা গেল বিকেলের মধ্যে বিজেপি সেখানে মানে যে কটা সিটে এগিয়ে ভগবান না করে বহু জায়গায় সে বিজেপি হেরে গেল। যে ম্যানিপুলেশনের কথা জ্যোতির্ময়বাবু বলছেন যে পুরোটা টাইম
10 ঘন্টা হলে 10 ঘন্টা, 12 ঘন্টা হলে 12 ঘন্টা, যতক্ষণ হোক ওই কাউন্টিং এজেন্ট হিসেবে সেখানে থাকতে হবে, পুরো ব্যাপারটাকে ডিটেলে নোট না করতে এখন হবে। অবশ্য 10-12 ঘন্টা লাগে আমি না। একটা উদাহরণ এতে হ্যাঁ। দিলাম, চোখে চোখ রেখে করতে হবে, কোনো ম্যানিপুলেশন হলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করার ব্যাপার, এগুলো করতে হবে। কারণ এটাই ছিল বাঙালির শেষ নির্বাচনী ট্রেন। এই ট্রেন এখনও কিন্তু স্টেশন ছাড়েনি কোনোভাবে। বাঙালির শেষ ট্রেন মানে বাঙালির পশ্চিমবঙ্গে আসার শেষ ট্রেন এই ট্রেন, এবং পশ্চিমবঙ্গে থাকার শেষ ট্রেন। এই ট্রেনটা যদি কোনোভাবে মিস করে যায় তাহলে কিন্তু আগামী দিনে না থাকবে বিজেপি, না থাকবে বাঙালি, না থাকবে জাতির কথা, সর্বোপরি না থাকবে হিন্দু, না থাকবে রবীন্দ্রনাথ, না থাকবে শ্যামাপ্রসাদ, না থাকবে রাজা শশাঙ্ক। এই বাংলা পরিবর্তিত হয়ে যাবে সিরাজদৌল্লা সুরাবর্দী সুবে বাংলাতে। সেই জন্যে লড়াই করে জয় ছিনিয়ে আনতে হবে। কাউন্টিং এজেন্ট আপনারাই হচ্ছেন এখন প্রকৃত যোদ্ধা। রাজা শশাঙ্কের যোদ্ধা আপনারা, রাজা প্রতাপাদিত্যের যোদ্ধা, রাজা গৌড়ের যোদ্ধা, গণেশের যোদ্ধা আপনারা। লড়াই চালিয়ে যান। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।